আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে অনেকেই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। তোমরা কেমন আছো? ইকরাম জিজ্ঞেস করছে ক্লাস কি হবে না? এই তো ক্লাস শুরু হয়ে গেল। এই যে আমি চলে এসেছি। আলহামদুলিল্লাহ আফিফা, আমি বেশ ভালো আছি। আজকে যে গরমটা পড়েছে, এরকম গরম আমি আমার জীবনে কখনো দেখি নাই। আমি আমার জীবনে কখনো এমন গরম দেখি নাই। এই গরমের সঙ্গে আমি মানে কোন গরমকে যে তুলনা করব, মানে কোন দিনের আমার জীবনে, আমি যেমন ঢাকার বাইরে যখন থাকতাম ক্যাডেট কলেজে পড়ার সময় কুমিল্লাতে বেশ গরম পড়তো, আমার কাছে মনে হতো ঢাকার চেয়ে বেশি গরম পড়তো। কিন্তু সেই গরমটাও কখনোই আমার কাছে মনে হয় নাই যে আজকের গরমের মতো। আমি আমার নিজের বাসাটা টপ ফ্লোরে, ওটা বিল্ডিংটা চারতলা, আমি চারতলাতেই থাকি। তো আহ, আমি যে রুমে ঘুমাই, নর্মালি আমার বেডরুম যেটা, ওই রুমে এসি নাই। সো ওই রুমে যে পরিমাণ গরম লাগছে, যখনই আমি ফ্যান ছাড়ছি, মানে ফ্যান ছাড়ার পরেও দর দর করে ঘামাচ্ছি এরকম। তাহলে যারা রাস্তায় কাজ করছে, যেমন আমি তো এই শিক্ষক ক্যাম্পাসে আসার সময় অনেক রিক্সাওয়ালা দেখলাম, অনেক ভ্যানওয়ালা দেখলাম, দিনমজুর তো আছেই, ওদের তো কাজ করতেই হবে, কারণ ওরা দিন আনে দিন খায়, নয়তো ওদের পেট চলবে কি করে। শায়েখ, আমি তোমার পুরো নামটা দেখতে পাচ্ছি না। শায়েখ মোহা, এর নিচে যে শায়েখ মোহাম্মদ রাফাত, আচ্ছা। সিলেটে বৃষ্টি একজন হচ্ছে। গ্রীবা মানে কি? গ্রীবা হচ্ছে ঘাড়ের অংশটা, এটাকে গ্রীবা বলে। মুবাশশির জিজ্ঞাসা করছে। আলহামদুলিল্লাহ, সিলেটে বৃষ্টি। নামাজের টাইম দিব নামাজের টাইম নিয়ে চিন্তা নেই, ইনশাল্লাহ অবশ্যই দিব। এই গরমে আমার কাছে আমেরিকান একটা প্রভার্বের কথা মনে পড়ছে। আজ থেকে অনেক দিন আগে আমেরিকান একটা খুব প্রাচীন প্রভার্ব পড়েছিলাম। প্রভার্বটা আমার এক্স্যাক্টলি অক্ষরে অক্ষরে মনে পড়ছে না, কিন্তু আমি যদি অনেকটা সারমর্ম করি, ভাবানুবাদটা এমন ছিল যে পৃথিবীর শেষ গাছটা কাটার পর, শেষ মাছটাও যখন থাকবে না সেটার পর, এবং শেষ জলাশয়টা নষ্ট হবার পর, মানুষ বুঝতে পারবে টাকা আসলে খাওয়া যায় না। তো এটাই হচ্ছে আমাদের এখন। এই গরম এমন একটা পর্যায়ে যাচ্ছে। আর এই গরম নিয়ে যেমন এখন গাছ লাগানো নিয়ে অনেক কথাবার্তা চলছে, যদি এটা গাছ লাগানোর সময় না, গাছ লাগানোর সময় বর্ষাকাল। তো বর্ষাকালে যদি গাছ লাগায় তাহলে তো খুব ভালো, কিন্তু আমার কাছে মনে হয় না এইসব হাইপ কোনো কাজে আসবে। এগুলো হাইপ পর্যন্তই থাকবে। কারণ বাঙালি এমন একটা জাতি, সেই জাতিটা যেই মুহূর্তে বিপদে পড়ে, সে নানা রকম কথাবার্তা বলে, কিন্তু বিপদ কেটে যাবার পরে সে বেমালুম ভুলে যায় যে সে কত বাজে অবস্থায় ছিল। এটা মানুষেরই বৈশিষ্ট্য, আর বাঙালির মধ্যে এই বৈশিষ্ট্যটা আরো অনেক বেশি প্রকট। তো যেই গাছ লাগানোর কথা হচ্ছে, যদি গাছ লাগানো হয় তো আলহামদুলিল্লাহ, কিন্তু শুধু গাছ লাগিয়ে আসলে সমস্যার সমাধান হবে না। ব্রাজিলের মতো দেশ, এত গাছ, এরপরেও সেখানে এইরকম টেম্পারেচারের কারণটা কি? রিও ডি জেনেরোতে, ব্রাজিলের যে রাজধানী, এবার তো ভয়াবহ গরমের মতো, মানে ভয়াবহ গরম। তো কিভাবে সম্ভব এগুলো? এখন পৃথিবীতে কার্বন নিঃসরণের অবস্থাটা এমন একটা অ্যাবনর্মাল জায়গাতে গেছে। সো এখানে দেখবা, তোমরা যত বড় হবা আস্তে আস্তে তত দেখতে পাবা সেটা, যে আমাদের দেশের, আমাদের পৃথিবীর যেই মানে মূল যেই কান্ট্রি গুলোকে আমরা ধরি, তারা হচ্ছে উপরে দিয়ে অনেক বড় বড় কথা বলবে, কিন্তু বাস্তবে তারা নিজেরা যেগুলো বলে, তারা সেগুলো নিজেরাই তাদের জীবনে, মানে তাদের রাষ্ট্রীয় জীবনে তারা ওগুলোকে প্রতিপালন করতে পারে না, বা ওগুলা করে না। তো এগুলো তোমরা দেখবে আমেরিকার, চায়না যে পরিমাণ কার্বন নিঃসরণ করছে, আসলে সেখানে বাকি যাই বলুক, ওরা এত বড় বড় কথা গাছ লাগানোর, খুব একটা কাজের কাজ কিছুই হবে না আর কি। তো সেটা পৃথিবীর যেই বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, সেটা জাতিসংঘ হোক বা অন্যগুলো হোক, সেই সবগুলো আসলে দিন শেষে ওই বিচার কার্যটা ধনীর কাছে খুব ভালো মতো যায়। ধনীর জন্য বিচার খুব ভালো মতো হয়, গরিবের বেশিরভাগ সময় বিচার থাকে না। তো তোমরা আরো বড় হও, তোমরা নিজেরাই অনেক কিছু বুঝবা। আমি আর কথা না বাড়াই, এখন চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে, বঙ্গবাণীতে। আমি আহ, সবাইকে বললাম যে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু একসাথে আমি বললাম, কারণ অনেকেই দেখলাম আমাকে লিখছে, আর আমি কেমন আছি অনেকে জানতে চেয়েছে। তো এটার উত্তর তো দিলাম। আর একই কথা বারবার লিখছে কি একজন, ভাই পাবনাতে আসেন ঘুরতে, আমি তোমাকে রিকোয়েস্ট করবো এই একই টেক্সটটা তুমি আর কপি পেস্ট করো না, কারণ এখানে একই টেক্সটটা কপি পেস্ট করলে যেটা হয় যে আমাদের অ্যাপ থেকে দেখা যাবে যে তোমাকে কিন্তু ব্লক করে দিবে। সো এটা তোমরা, মানে এটা তুমি করবা না। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন চলে যাই আমাদের আজকের ক্লাসে।
আমরা আজকে পড়বো যে কবিতাটা, সেই কবিতাটা আজ থেকে বেশ কয়েকশো বছর আগে লেখা একটা কবিতা। এটা মধ্যযুগের একটা কবিতা, এটা আধুনিক যুগের কবিতা নয়। রবিন, একটু কাইন্ডলি চ্যাটটা পজ করে দাও। তোমাদেরকে ক্লাসের শুরুতেই আবারও বলে দিই, তোমাদের বাংলা যেটা ডেডিকেটেড খাতা, অফকোর্স বাংলা ডেডিকেটেড একটা খাতাতে লিখবা, এক খাতাতে সবকিছু লিখবা না। সেখানে আজকে আমি যা যা ইম্পর্টেন্ট জিনিস বলছি সবকিছু নোট ডাউন করবা। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নটা আমাকে করবা, সেটার উত্তর আমি তোমাকে দিব যখন আমি প্রশ্নোত্তরের সময় দিব, কিন্তু ক্লাসের মাঝখানে আমি কোনো প্রশ্ন নিব না। আব্দুল হাকিম জন্মেছিলেন 1620 খ্রিস্টাব্দে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1690 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় মূলত 1201 থেকে 1800 সাল পর্যন্ত যেই সময়কালটা। এই সময়ে যে সাহিত্য কর্মগুলো রচিত হয়েছে সেগুলোকে বলা হয় মধ্যযুগীয় সাহিত্য। আব্দুল হাকিমের সাহিত্যকর্ম সেই হিসেবে মধ্যযুগীয় সাহিত্যের মধ্যে পড়ে। 1801 পরে যে সাহিত্যগুলো আমরা পাই, অর্থাৎ এই বর্তমান পর্যন্ত 2024-এও কিংবা সামনের দিনগুলোতেও 1801 পর থেকে যেগুলো পাই সেগুলোকে বলা হয় আধুনিক যুগের সাহিত্য। ভাষা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং সময়ের সাথে সাথে যে ভাষা, আচ্ছা আমি কিন্তু অনেক জোরে শুনতে পাচ্ছি এটা, সময়ের সাথে সাথে যে ভাষা পরিবর্তিত হয় এটার উদাহরণ তুমি দেখতে পাবা এই কবিতাটাতে, বঙ্গবাণীতে। বঙ্গবাণী লেখা হয়েছে কবে? উনি 1620 থেকে 1690, আচ্ছা বুঝলাম 1700 শতকের কোন একটা সময় তিনি লিখেছেন। তার জীবন কালটা যতটুকু ছিল 70 বছর, ওর মাঝামাঝি কোনো একটা জায়গায় তিনি লিখেছেন। তুমি এর একটু পরে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে যাও, তুমি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার স্টাইল কেমন, একদমই ভিন্ন। সেটার সাথে আব্দুল হাকিমের লেখার তেমন সম্পর্কই নাই, মানে লেখার প্যাটার্নে তেমন মিল নাই। সম্পর্ক নাই শব্দটা ভালো যায় না, মিল নাই। বাংলার মানে অনেক অমিল আছে, মিল নাই এটাও ভালো হয় না, মিল আছে কিন্তু অনেক অমিল। একইভাবে তুমি রবীন্দ্রনাথের থেকে আরেকটু পরে আসো, ধরো তুমি ফররুক আহমদের লেখাতে আসো, অনেক ডিফারেন্স। বা সৈয়দ মুজতবা আলীর লেখায় দেখো অনেক ডিফারেন্স। তারপর তুমি আরো পরে আসো, তারপর তুমি চলে আসো আহমদ ছফার কাছে, হুমায়ুন আহমেদের কাছে, দেখবা যে ওদের লেখা আবার একই রকম ওদের লেখা। তো আমি আজ থেকে অনেক বছর আগে, 12-14 বছর আগে একটা বই পড়ছিলাম, জিম্মি। জিম্মি বইটা আনিসুল হকের লেখা, যেই বইটা নিয়ে কিন্তু একটা মুভিও করেছিল মোস্তফা সরওয়ার ফারুকী, যদি ভুল না করে থাকি মুভিটার নাম ছিল মেড ইন বাংলাদেশ। তো সেই জিম্মি যেই বইটা ছিল, ওই বইটাতে উনি অনেক কিছু লিখেছেন যেগুলো প্রচলিত ভাষায়, আমরা প্রচলিত বলবো না, আমরা যেভাবে নিজেদের মধ্যে খাইসি করসি টাইপ একটা অ্যাকসেন্টে কথা বলি, ওইভাবে কিছু কিছু জিনিস লেখা। তো ওই সময় আমার মনে পড়ে যে আমি আমার একজন খুব কাছের একজন বড় ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, উনি এখন বাংলাদেশ আর্মিতে আছেন, একজন মেজর। সো আমি ওনাকে তখন জিজ্ঞাসা করেছিলাম যে ভাই এইটা কেন এমন ভাষায় লিখেছেন। উনি খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছিলেন বা খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন যে ভাষার যে পরিবর্তনশীলের বিষয়টা, এখন হয়তো আনিসুল হককে অনেকে এটা নিয়ে কটাক্ষ করছে বা গালাগালি করছে, কিন্তু আমি অবাক হব না যদি 100 বছর পর লেখার স্বাভাবিক বিষয়ই এমন হয়ে যায়। নাটকের ডায়লগের ক্ষেত্রে দেখো, নাটকের ডায়লগ একটা সময় কেমন ছিল, নাটকের সংলাপ সবই খুবই প্রমিত ভাষায় দেয়া হতো। এখন কিন্তু আর ওইভাবে নাটকের সংলাপ সম্পূর্ণ প্রমিত ভাষায় দেওয়া হয় না, বরং সেখানে অনেক বেশি এখন আঞ্চলিকতা বা আমরা যে খাইসি করসি টাইপ এইভাবে ব্যবহার করছে। এখন এটা কি ভালো কি খারাপ সেই বিশ্লেষণ বা বিচার বিবেচনায় আমি যাব না, কিন্তু আমি বললাম যে সময়ের সাথে যে পরিবর্তন সেটা আসলে হবেই, এটা তুমি চাও কি না চাও। তো একইভাবে বাংলাও পরিবর্তিত হয়েছে। তো আজকে আমরা পড়বো সেই মধ্যযুগের একটা কবিতা, যেটা হলো আব্দুল হাকিমের বঙ্গবাণী। আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মেছিলেন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি ছিলেন তিনি, মধ্যযুগের অন্যতম প্রধান কবি ছিলেন আমাদের আজকের কবিতার কবি আব্দুল হাকিম। নিজের ভাষা, নিজের দেশের প্রতি তার ছিল অনেক বেশি ভালোবাসা, আর সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন, এটা ইতিহাসে একটা বিরল দৃষ্টান্তের মতোই বলা যায়, এবং যেটা পরবর্তী প্রজন্মের জন্য একটা কালজয়ী আদর্শও বলা চলে। তার কবিতায় তার খুব সুন্দর একটা অনুপম ব্যক্তিত্ব, তার একটা পার্সোনালিটি আমরা দেখতে পাই। প্রত্যেকটা মানুষের জীবনে ব্যক্তিত্ব থাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্যক্তিত্বহীন মানুষকে আসলে দিন শেষে কেউ পছন্দ করে না। তার চেয়ে বড় কথা, ব্যক্তিত্বহীন মানুষ নিজেই নিজের কাছে নিজের মূল্যটাকে ধরে রাখতে পারে না। এমন অনেক হয়েছে না, বা এমন কখনো কি হয়েছে তোমার জীবনে
যে তুমি অন্যের অনুরোধে ঢেকে গিলেছ। অনুরোধে ঢেকে গেলা মানে কি? অনুরোধে ঢেকে গেলা মানে হচ্ছে তুমি এমন একটা বিষয় কাজ করেছো অন্যের রিকোয়েস্টটা রাখার জন্য, না বলতে পারো নাই দেখে, বাট সেটা আসলে করা উচিত হয় নাই তোমার, বরং সেটা তোমার নিজের জন্যই সেটা খারাপ হয়েছে। তোমার দরকার ছিল না অন্যের এই কাজটা করার, কিন্তু অন্যের জন্য এই কাজটা তুমি করেছো, এবং পরবর্তীতে করে তোমার নিজের উপর মেজাজটা সবচেয়ে খারাপ হয়েছে যে এটা আমি কি করলাম, আমি আমার সময়গুলোকে হয়তো নষ্ট করলাম। তো ব্যক্তিত্বহীন মানুষের অন্যতম আরেকটা পরিচয় থাকে, তার নিজের মধ্যে কোনো আদর্শ থাকে না, এবং সে সবাইকে সবকিছুতে হ্যাঁ বলে। আজকে যখন একজন নাস্তিক কথা বলছে, সেই নাস্তিকের সাথে তাল মেলাতে সে নাস্তিকের সাথে হা হা হু হু করে। যখন একজন আস্তিক কথা বলছে, সে আস্তিকের সাথে কথা বলতেও সে হা হা হু হু করে। অর্থাৎ তার জন্যে কোনটা আদর্শ সে নিজেও জানে না। সে আসলে সবার সাথে তাল মেলাতে বরং পছন্দ করে, তাল মেলাতেই সে বেশি ভালোবাসে। তো এই হলো গিয়ে একজন ব্যক্তিত্বহীনের পরিচয়। আর একজন ব্যক্তিত্ববোধ সম্পন্ন মানুষের পরিচয়, সে অনেক রকম পরিচয় হতে পারে। যাই হোক, 1690 সালে মৃত্যুবরণ করেন আমাদের এই কবি, কবি আব্দুল হাকিম। নূরনামা তার বিখ্যাত একটা কাব্যগ্রন্থ। অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো আছে ইউসুফ জোলেখা, লালমতি, সয়ফুল মুলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। এটা নসিহতনামা হবে, নসিহ না, এটা হচ্ছে নসিহতনামা। চলো আমরা এবারে মূল কবিতাতে চলে যাই। খুব গুরুত্বপূর্ণ কবিতা, এবং তোমরা খুব ভালো মতো প্রত্যেকটা লাইন তোমরা আমার সাথে সাথে বোঝার চেষ্টা করবো আমি কি বলছি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। আমি একটা একটা করে শব্দ ভেঙে ভেঙে পড়াই। কিতাব, কিতাব অর্থ হচ্ছে বই। কিতাব পড়িতে মানে বই পড়তে যার নাহিক, নাহিক মানে হচ্ছে নেই। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস মানে যার বই পড়ার অভ্যাস নেই, যার বই পড়ার অভ্যাস নেই। শেষ হবে কহিল, অর্থাৎ শেষ হবে মানে সেই সবাই, তারা সবাই। কহিল মানে বলল। মতে, মতে মানে আমাকে। তারা সবাই আমাকে বলল। তারা আমাকে কি বলল? মনে হাবিলাস, মানে হাবিলাস মানে হচ্ছে ইচ্ছা, মনের ইচ্ছা। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। আমি আগে উপরের দুইটা লাইনকে আরেকটু ব্যাখ্যা করে নিই। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, যাদের যার বই পড়ার অভ্যাস নেই, সেই মানুষগুলো আমাকে বলল তাদের মনের ইচ্ছা। আচ্ছা, কোন মানুষগুলোর সাধারণত বই পড়ে অভ্যাস থাকে না? এখন এখানে আমাদের দেখতে হবে যে সময়কালটা কত। এই কবিতা কিন্তু 2000-এর পরে লেখা কোনো কবিতা নয়, এটা সেই 1620 থেকে 1690 ওই সময়কার 1700 শতকের একটা কবিতা। ওই সময়ে বাংলার প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল তৎকালীন শাসকদের, তৎকালীন এলিট শ্রেণীদের। যেমন সংস্কৃত ভাষার কথাও যদি আসো, সংস্কৃত ভাষা কখনোই সাধারণ মানুষের, আমজনতার ভাষা ছিল না, সেটা ছিল কলকাতার এলিট পিপলদের ভাষা। তো এখানে আমরা দেখছি যেটা, যে বই পড়ার অভ্যাসটা, ধরো ইংরেজি বই পড়ার অভ্যাস তোমার থাকতে পারে, তুমি একজন শিক্ষিত ছেলে, একটা শিক্ষিত একটা মেয়ে, কিন্তু এখন তুমি যদি তোমার গ্রামের একজন চাচা যিনি কৃষি কাজ করেন এবং তিনি অক্ষর জ্ঞান তার আছে, তিনি পড়তে পারেন, এবং তুমি যদি তাকে কৃষি সম্পর্কিত একটা ভালো বই দাও, ধরো কিভাবে বীজ বপন করতে হয়, কোন সময় কিভাবে ফলন করলে সর্বোচ্চ ফলন পাওয়া যায়, তার জন্য অনেক উপকার হবে। কিন্তু সেই বইটা অবশ্যই কি ভাষাতে হতে হবে? বাংলা ভাষায় হতে হবে। ওনার অক্ষর জ্ঞান আছে তার মানে এই নয় যে তুমি তাকে একটা ইংরেজি বই ধরিয়ে দিলা, অক্সফোর্ড পাবলিকেশনসের, ওটা তুমি পড়ে বুঝবেই না কিছু। তুমি বুঝবা, কিন্তু তোমার সাথে তো ওনার তুলনা না, উনি তো বুঝবেন এটা। তো এখানে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস বলতে তাদের কথাই বলেছে, যারা আসলে বিদেশি বই পড়ে অভ্যস্ত না। ওই সময় বিদেশি ভাষায় লেখা বই বলতে আরবি, ফার্সি, এগুলোর অনেক প্রচলন ছিল। আরবি ফার্সির প্রচলনটা অনেক বেশি ছিল, এবং মাতৃভাষা ছিল বাংলা, কিন্তু এরপরেও সেই বাংলার প্রতি মানুষের অনেক বড় একটা বিরূপ মনোভাব ছিল। সেই বিরূপ মনোভাবটা আমজনতার না, মূলত বিরূপ মনোভাবটা ছিল দেশের তথাকথিত এলিট পিপলদের, যেটা এখনো কিন্তু আমি বলবো যে ঢাকা বা দেশের আরবান সেন্ট্রিক সোসাইটিতে এই জিনিসটা এখনো আছে।
যে ইংরেজিতে কথা বলছে নিজেদের মধ্যে, তুমি দেশের ভেতরে আছো, তুমি স্পিকিং প্র্যাকটিসের জন্য বলতে পারো, অন্যথায় তো তোমার এত দরকার নেই এখানে ইংরেজিতে কথা বলার। এখানে ইংরেজিতে কথা বলার কোনোই দরকার নাই তোমার, স্পিকিং প্র্যাকটিসের জন্য তুমি বলতে পারো। বাট তোমার দিনের দিনের মানে বা সাধারণ এক একটা দিনের যোগাযোগের জন্য তোমার কি দরকার ইংলিশে কথা বলার? এবং এই জিনিসটা জানো কেমন দেখায় আমাদের? ধরো, আমি মনে করি যে এই বিষয়গুলোতে অনেক সময় নষ্ট করি আমরা। তুমি যদি বিজ্ঞানের একটা বিষয়ে বেশি সময় দাও, এটা আরো এটা আরো অনেক কিছু তুমি জানতে পারবা বা শিখতে পারবা। অন্যথায় ওই 10টা ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে? শুদ্ধ উচ্চারণ দিয়ে কি করবা তুমি? ধরো, আমরা কি বলি যে এই এই শব্দটার উচ্চারণটা, এটার প্রকৃত উচ্চারণ হচ্ছে ইনথিউজিয়াজম। এখন আমরা কি ইনথিউজিয়াজম বলি? কয়জন বলি? মানুষ কি বলে? এনথুসিয়াজম, এমন নানা রকম উচ্চারণে বলে। যদি তোমার কাছে একজন বিদেশি এসে বলে যে তুমি কেমন আছো, তুমি কি বুঝবা না? তোমার কি তাকে এসে একদম তুমি কেমন আছো বলতে হবে? প্রথমত সে যতই বলার চেষ্টা করুক সে কখনোই তোমার মতো বলতে পারবে না। এবং আমাদের এই দাস বৃত্তির আরেকটা আচরণ হচ্ছে এমন যে এই ফালতু সব বিষয়ে সময় নষ্ট করা। তুমি জানো বেসিক উচ্চারণ কেমন, ইটস ফাইন। একটা ইন্ডিয়ানকে দেখো, ইন্ডিয়ানরা বাংলাদেশিদের চেয়ে অনেক বেশি ফ্লুয়েন্ট হিন্দিতে ইন জেনারেল, কিন্তু সরি ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্ট, কিন্তু ওরা যে অ্যাকসেন্টে কথা বলে ওটা নিজেদের মতো একটা অ্যাকসেন্ট। হ্যাঁ, এটা অনেকে ভেঙায়, এই করে সেই করে ভেঙাইতে পারে, তাতে ওদের কিছুই যায় আসে না। কিন্তু এইখানে ইউটিউবে এইসব ভিডিওতে সয়লাভ হয়ে যাচ্ছে যে এটার 10টা শুদ্ধ উচ্চারণ, 20টা শুদ্ধ উচ্চারণ, কাছাকাছি তুমি মানে কমিউনিকেট করতে পারলেই তো হলো দিন শেষে। তুমি একদম শুদ্ধ উচ্চারণ, প্রথমত একদম শুদ্ধ উচ্চারণের বিষয়টা হয়ে যায় এমন, তুমি যদি এখন একদম ক্ষেত থেকে আসো, একদম ক্ষেত থেকে এসে যদি তুমি যতই ব্লেজার পরে তারপরে তুমি এসে হচ্ছে মানে একটা খুবই স্মার্ট সাজতে যাও না কেন, তোমার গায়ে যেমন মানে তোমার আচার আচরণ দেখে যেমন আসলে বোঝা যাবে, যেসব হাস্যকর দেখাবে, এটা আসলে তাই হয়ে যায়। এটা আসলে তাই হয়ে যায়। একজন ফরেনারকে দিয়ে তুমি বাংলা জোর করে শুদ্ধ বলাতে গেলে যেমন হবে, তো আমাদের ক্ষেত্রেও তাই হবে যদি জোর করে আমরা বলতে চাই। তো ওই সময়ে বিষয়টা ছিল অনেক বেশি ফার্সি এবং আরবি, উর্দু এগুলো সম্পর্কিত বিষয়গুলো ছিল হচ্ছে অনেক বেশি মানে মানুষের কাছে সমাদৃত। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, তো এই জন্যই সে কি করে, সেই কাজে নিবেদি মানে নিবেদন করে বাংলা করিয়া রচন, সে বাংলায় রচনা করার মধ্য দিয়ে বা বাংলায় লেখার মধ্য দিয়ে, বাংলায় লেখার মধ্য দিয়ে সে নিজেকে এই কাজে নিবেদন করে, অর্থাৎ তাদের এই ইচ্ছা পূরণের কাজে নিজেকে নিবেদন করে। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন মানে সে বাংলায় লেখার মধ্য দিয়ে এই কাজে সে নিজেকে নিবেদন করে। নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন, তোষী মানে হচ্ছে তুষ্ট করি বা খুশি করি, অর্থাৎ নিজের পরিশ্রমের দ্বারা আমি সর্বজন মানে সবাইকে, আমি সবাইকে খুশি করি, নিজের পরিশ্রমের দ্বারা আমি সবাইকে তুষ্ট করি বা খুশি করি। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, এটার মানে হলো যে আরবি ফার্সি এই ধরনের শাস্ত্রে বা এই সম্পর্কিত কোনো কিছুতে তার কোনো আক্ষেপ নাই বা তার কোনো রাগ নাই, এগুলোর উপর তার কোনো খেদ নাই, যে মানে আরবি ফার্সি এগুলোর উপরে মানে অন্য ভাষার উপরে তার কোনো আক্ষেপ নাই বা তার কোনো অভিযোগ নাই অন্য ভাষা নিয়ে। এটা বলছেন কারণ অনেকে যাতে আবার এই ভুলটা না বুঝে বসেন যে বাংলাকে তিনি ভালো বলছেন কিন্তু আরবি ফার্সিকে তিনি গালমন্দ করছেন, না, আরবি ফার্সির প্রতি তার কোনো ক্ষোভ নাই বা তার কোনো অভিযোগ নাই। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, ললাট মানে হচ্ছে কপাল বা ভাগ্য বুঝিয়েছে এখানে। এখানে মূলত বুঝিয়েছে যে দেশি ভাষা যদি কেউ ভালো মতো বুঝতে পারে এবং দেশি ভাষার মধ্য দিয়ে যদি ভালো মতো জ্ঞান অর্জন করতে পারে, তাহলে এর দ্বারা তার ভাগ্য পরিবর্তিত হয়ে যেতে পারে, তার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। ধরো যেই আমি প্রথমে যেই তোমার
ফসলের উদাহরণই দিচ্ছিলাম, যে তোমার সেই গ্রামীণ চাচা যে যার অক্ষর জ্ঞান আছে, যিনি বই পড়তে পারেন, তুমি যদি তাকে একটা বই এনে দিতে পারো, ধরো বাংলার খুব ভালো বই, যে এই বইটাতে এই ফসলের উৎপাদন নিয়ে লেখা আছে, কিভাবে বাম্পার ফলন হয়, সো উনি ওই বইটা পড়ে সেটাকে যদি উনি প্রয়োগ করেন, এটা তো তার জীবনের জন্য হয়ে যাবে একটা অনেক বড় নিয়ামত। তো এটাই বলছিলাম। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। আরবি ভাষা হোক, ফার্সি ভাষা হোক, কিংবা হিন্দি ভাষা হোক, কোনোটা কোনো কিছু নিয়েই তার কোনো অভিযোগ নাই, বা তিনি এগুলো নিয়ে কোনো দ্বিমত পোষণ করেন না। যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, সিফত মানে হচ্ছে গুণ, আল্লাহর গুণবাচক নাম লেখা হয় আরবি ফার্সিতে, সেগুলোর কথা বলেছে আল্লাহ নবীর সিফত। কারণ আরবি ফার্সি ভাষাতেই তো মূলত ধর্মীয় যে গ্রন্থগুলো আমরা পাই, সেগুলো তো আরবি ফার্সি ভাষাতেই লেখা, আরবি ফার্সি উর্দু বেশিরভাগ। যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, নরগণ মানে হচ্ছে মানুষের কথা বলা হয়েছে, যেই দেশে মানুষ যেই ভাষায় কথা বলে, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, যেই দেশে মানুষ যেই ভাষায় কথা বলে, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সেই বাক্যটাই বুঝতে পারে প্রভু আপে নিরঞ্জন। এটা দিয়ে বুঝিয়েছে যে নিরঞ্জন মানে কি আগে দেখতে হবে। নিরঞ্জন মানে হচ্ছে ধরো একদম নির্মল, পাপ পঙ্কিলতা মুক্ত। প্রভু তো এমনই, আল্লাহর সাথে তো এখানে কোনো মানে পাপের প্রশ্নই আসছে না। তো এখানে বোঝানো হচ্ছে যে মানে প্রভু নিজে আপে সেই বাক্যই বুঝে যেই দেশে মানুষ যেই ভাষায় কথা বলে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে মানুষ ওই সময়ে ধর্মীয় ভাষাটাকে প্রতিষ্ঠার জন্য এই যুক্তিটা দিত যে স্রষ্টা তো ধর্মীয় ভাষাটা ছাড়া অন্য ভাষা বুঝে না, তাই সেই ভাষাতেই সবকিছু হোক। তা আসলে কি তাই? একজন স্পেনের মুসলিম আল্লাহর কাছে যখন স্প্যানিশ ভাষায় দোয়া করেন, তিনি কি সেটা বুঝেন না? আল্লাহ কি বুঝেন ওটা? বা একজন ফিনিশ মুসলিম ফিনল্যান্ডের, সে যখন ফিনিশ ভাষায় কোনো কিছু একটা আল্লাহর কাছে চায়, আল্লাহ কি তার সেই ভাষা বুঝতে পারবে না? কিংবা কোনো ইন্ডিয়ান মুসলিম যদি হিন্দি ভাষায় চায়, বাংলাদেশি মুসলিম বাংলা ভাষায় চায়, একইভাবে পৃথিবীর এমন অজস্র 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 দেশ আছে। কোনো সোমালিয়ান মুসলিম যখন ফ্রেঞ্চ ভাষায় চায়, তো তাহলে তখন কি সেটা বুঝতে পারে না? অবশ্যই বুঝতে পারে। কেন বুঝতে পারবে না? বুঝতে না পারার তো কোনো কিছু নাই। তাই বলা হচ্ছে যে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, যেই দেশে যেই ভাষায় মানুষ কথা বলুক না কেন, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। নির্মল প্রভু নিজে সেই বাক্যই বুঝে, সেই বাক্যই তিনি বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু, কিবা হিন্দু আনি, সব কথা প্রভু বুঝতে পারে, এমনকি সেটা যদি হিন্দুয়ানিও হয়ে থাকে। এখানে আমরা একটু ট্যাকটিক্যাল একটা বিষয় লক্ষ্য করব। হিন্দুয়ানি বলতে কোন ভাষাকে বোঝানো হয়েছে, এই অবজেক্টিভটা অনেক আসে বঙ্গবাণীর ক্ষেত্রে। এবং এখানে তোমরা হিন্দি ভাষা দিবা যদি অপশনে বাংলা হিন্দি দুইটাই থাকে, আর যদি সাধারণত থাকবে না, আর যদি হচ্ছে অন্য আর কোনো কিছু না থাকে, শুধু বাংলা থাকে, তাহলে তোমরা বাংলা দিবা। এখানে আসলে হিন্দুয়ানি বলতে মূলত কি বোঝানো হয়েছে? হিন্দুয়ানি বলতে মূলত এখানে যেটা বোঝানো হয়েছে, আমরা যতদূর এখানে বুঝতে পারি, যে প্রভু সকল ধরনের ভাষা বুঝতে পারে, কিবা হিন্দুয়ানি মানে যদি বাংলাও হয়ে থাকে, যাই হয়ে থাকুক না কেন, উনি কিন্তু সেটা বুঝতে পারে। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। আচ্ছা, এখন এখানে হিন্দুয়ানি বলতে ধরো সর্ববাক্যে বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। মানে হিন্দি ভাষা যদি হয় সেটাও প্রভু বুঝতে পারে, হিন্দুয়ানি বলতে কি দিলাম, হিন্দি ভাষা। বঙ্গদেশী বাক্য মানে কি, মানে বাংলা যদি হয় সেটাও প্রভু বুঝতে পারে, কিবা যত ইতিবাণী, যত ইতিবাচক কথা বা যত ভালো ভালো কথা আছে, সেটাও প্রভু বুঝতে পারে। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। মারফত ভেদে যার নাহিক গমন, এটার মানে কি? মারফত ভেদে যার নাহিক গমন, আমাদের কিন্তু দেখতে হবে যে মারফত মানে কি বোঝায়। মারফত বলতে মূলত বোঝায় মরমী সাধনা, আল্লাহকে কাছে পাওয়ার যেই সাধনা, সেটা বলা হয় যে আল্লাহকে কাছে পাওয়ার যেই সাধনা, সেটার মধ্য দিয়ে যে যায় নাই, মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে
সেসবের গণ। তাদের মতো ওইসব মানুষেরাই আসলে হিন্দুর অক্ষরে হিংসে। হিন্দুর অক্ষর বলতে এখানে বোঝানো হচ্ছে বাংলা ভাষাকে, যে হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, মানে যারা হচ্ছে এই প্রকৃত আল্লাহকে পাবার যেই পথ সেটার মধ্য দিয়ে যায় নাই, তাদের মাঝে এই ধরনের ভ্রান্ত চিন্তা ভাবনা, তারাই হচ্ছে বাংলাকে হিংসা করে বা একটা নির্দিষ্ট ভাষাকে তারা হিংসা করে, কারণ তাদের মন মানসিকতা এতটাই ছোট। যেসবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। মানে এই বাংলায় জন্মে, তখন কিন্তু আসলে বাংলাদেশ হয় নাই, বাংলাদেশ তো 1971 সালে হয়েছে, ভূথাগের লেখা। এটা যখনকার লেখা হচ্ছে তখন হচ্ছে বোঝাচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলে, ওই জনপদের মানুষজন, বঙ্গ, যেসব বঙ্গের জন্মে হিংসে বঙ্গবাণী, যারা এই বাংলায় জন্মগ্রহণ করেও বঙ্গবাণীকে হিংসা করে, সেসব কাহার জন্ম, এগুলো আসলে কোথা থেকে উঠে আসছে, নির্ণয় ন জানি। মানে তাদের জন্ম পরিচয় নিয়ে, তাদের জন্ম পরিচয় কবির ভাষায় নির্ণয় করার মতো নয়, কিংবা আমরা বলতে পারি অনির্ণেয়। দেশি ভাষা বিদ্যা যার মনে নজুয়ায়, দেশি ভাষা বিদ্যা যার মনে নজুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। দেশি ভাষা বিদ্যা মানে বাংলার কথা বলা হচ্ছে, যার মনে নজুয়ায়, অর্থাৎ যার মন না জুড়ায়। দেশি ভাষার মধ্য দিয়ে যার মন জুড়ায় না, নিজ দেশ ত্যাগী, সে নিজের দেশ ত্যাগ করে কেন বিদেশ ন যায়, সে কেন দেশের বাইরে চলে যায় না। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মানে যার দেশি ভাষায় যার ভালো লাগে না, সে নিজের দেশ ত্যাগ করে বিদেশ চলে গেলেই তো পারে। মাতা পিতা মোহ ক্রমে বঙ্গেত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। মাতা পিতামহ মানে দাদা, মানে এখানে বোঝাচ্ছে যে ধরো একদম আমার বাপ দাদা 14 গোষ্ঠী থাকতো এখানে, ক্রমে বঙ্গেত বসতি, আমার পূর্বপুরুষের ভিটা এটা, আমার পূর্বপুরুষরা কই থাকতো, এখানে এই বঙ্গে, এই বাংলায় থাকতো। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, দেশি ভাষায় যে উপদেশ বা দেশি ভাষায় যে ভালো ভালো কথা, সেটা মনে হিত মানে হচ্ছে ভালো বা উপকার, সেটা মনের জন্য অনেক বেশি ভালো বা অনেক বেশি উপকারী। অর্থাৎ বোঝাচ্ছে যে যদি দেশি ভাষায় তুমি মানুষকে উপদেশ দিতে পারো বা জানাতে পারো, সেটা মানুষের মনের জন্য এবং মানুষের জন্য অনেক ভালো ভালো কিছু বয়ে আনবে। এর কারণ কি? এর কারণ হলো তুমি বিদেশি ভাষায় অনেক কিছু বলতে পারো, বাট মানুষ তো সেটা নিয়ে নাও জানতে পারে, আবার অনেক ক্ষেত্রে না জানাটাই স্বাভাবিক। এই আর কি, এই হলো গিয়ে আমাদের কবিতা। এখন আমি তো কবিতাটা পুরোটা পড়ালাম, একটু এখন দেখি যে এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যে নূরনামার কথা বলছিলাম ওখান থেকে এটা নেওয়া হয়েছে। শব্দার্থ হাবিলাস মানে ইচ্ছা, আমি বলেছি একটু আগে। সিফত মানে গুণ, নিরঞ্জন মানে বুঝিয়েছি, মারফত বুঝিয়েছি, জুয়ায় মানে হচ্ছে যোগায়, এমন আর কি। তো আমরা একটু দেখি। দেশি ভাষা বিদ্যা যার মনে নজয়, এই কবিতাটা সপ্তদশ শতকে রচিত। আমরা জানি তৎকালেও ওই সময় এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা। শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন, নিজ দেশ ত্যাগী মানে নিজের দেশটা ত্যাগ করে কেন বিদেশ ন যায়। যদি বিদেশ চলে যাও, তোমার যদি নিজের দেশ একদম ভালোই না লাগে, আপে, আপে মানে কি স্বয়ং, আপনি। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণী কবিতা, বাণীবদ্ধ কবিতার নিদর্শন আমরা খুব একটা দেখতে পাই না। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। এসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে। স্তুতি মানে কি? স্তুতি মানে হচ্ছে প্রশংসা। রবিন, কখন নামাজের ব্রেক দেওয়া যায়? হ্যাঁ, একটু চেক করে বলো তো। তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেসব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র কাজ বা একমাত্র পথ। এই কারণেই মাতৃভাষায় গ্রন্থ রচনায় বা বই রচনা নিয়েই তিনি মনোনিবেশ করেছেন। এবং কবি মনে করেন যে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন,
কবির মনে তীব্র ক্ষোভ এজন্য যে যারা বাংলায় জন্মগ্রহণ করেছেন অথচ বাংলা ভাষার প্রতি কোনো মমতা নেই, এদের বংশ জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি সখেদে বলেছেন, মানে অনেক ক্ষোভ নিয়ে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি বিন্দুমাত্র অনুরাগ নাই, তারা কেন দেশ ছেড়ে অন্য জায়গাতে চলে যায় না? বংশানুক্রমে বাংলাদেশে আমাদের থাকা, এখানে আমাদের বসতি, তো বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের হৃদয়টাকে স্পর্শ করে। এই ভাষার চেয়ে ভালো আর কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার মনে হয় যে এখন আমি প্রশ্নোত্তরে চলে যাই। আর প্রশ্নোত্তর শেষ করে তারপর আমি একটু আবার তোমাদের সাথে এই পোল অ্যান্সারে আসবো। আমার শরীরের অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো। গতকালকে থেকে সোর থ্রোটটাও খুব একটা হচ্ছে না আজকে সকাল থেকে। আচ্ছা, আমি জাস্ট 2টা মিনিটের জন্য আসছি, তোমরা আমাকে 2টা মিনিট সময় দাও। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে কি এবং কি কখন ব্যবহার করা যায়। আচ্ছা, প্রত্যেক লাইনে 2টা করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে কেন? আচ্ছা, এটা সাদ ভাই, এটা নিয়ে পরে বুঝাবো না। স্যার, বাংলাকে কেন হিন্দুয়ানি ভাষা বলা হয়েছে? হিন্দুর অক্ষর বলেছে, তার কারণ হচ্ছে এখানে যে সিন্ধুর অববাহিকায়, এবং ওই হিসাব করে আসলে বলেছে। হিন্দু কিন্তু ধর্ম না, হিন্দু আসলে ধর্ম শব্দটা ভুল যায়, যদিও ধর্ম হিসাবেই এখন ব্যবহার করা হয়। হিন্দু বলতে মূলত আসলে একটা নির্দিষ্ট জায়গার অধিবাসীদেরকে বোঝানো হয়ে থাকে। সেক্ষেত্রে ওখানে যারা থাকে সবাই হিন্দু ওই হিসাব করলে। যেমন বরিশাল্লা, বরিশাল্লা বলতে কি তোমার বোঝায়, কোনো ধর্মের মানুষকে বোঝাচ্ছে? যদি সেখানে যদি মেজরিটি যদি মুসলিম হয়, তারপরেও তো এমন না যে বরিশাল্লা বলে মুসলিম বোঝায়। সেক্ষেত্রে খ্রিস্টানও বোঝাইতে পারে, যারা বরিশাল যে খ্রিস্টান আছে তারা। ফরাসি শাস্ত্রের কথা কোথা থেকে আসলো? ফরাসি শাস্ত্র থেকে নাই, ফার্সি এসেছে। আচ্ছা, আর একজন জিজ্ঞেস করেছে মনে হিতৌতি মানে কি? মানে হচ্ছে এটা অনেক ভালো আমাদের জন্য, আমাদের মনে অনেক ভালো ভালো প্রভাব ফেলতে পারে। আচ্ছা, মোহাম্মদ রাশেদ কি একটা লেখা লিখতেছে, অনেক বড়, আমি দেখি তো। আসসালামু আলাইকুম। আগে যখন তখন মানুষকে আদান প্রদান করতে হয়। একটু উপরে উঠে, একটু উপরে উঠে। আচ্ছা, প্রথমত আগে যখন টাকা ছিল না তখন মানুষ কিভাবে আদান প্রদান করতো? তখন মানুষ বার্টার সিস্টেম যেটা বিনিময় প্রথা, ওটা দিয়ে করতো। আর দ্বিতীয়ত হচ্ছে যে তুমি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন করলা। মানে এটার সাথে বঙ্গবাণীর সম্পর্ক কি? আমি একটু রিকোয়েস্ট করবো ওকে ক্লাস থেকে ব্লক করে দেওয়ার জন্য।
আচ্ছা আমি নিচে একটু যাই, একটু একটু উপরে, যে শাহাদাত হোসেন, ওকে একটু ব্লক করো। আচ্ছা স্যার পোশাক পাই নাই। আচ্ছা মতে মানে কি? মতে মানে হচ্ছে যে আমার, এটা বোঝাচ্ছে আমার। হিন্দুর অক্ষর বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। আমার নিজের ভাষায় কি বলবো তানজিনা, সেটা বলো। কবিতাটার অর্থ কি, মানে কবিতার সারমর্ম জানতে চাচ্ছ? ফরাসি এবং ফার্সির মধ্যে পার্থক্য কি সাকিব জিজ্ঞাসা করেছে। ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ, ফ্রান্সের যে ল্যাঙ্গুয়েজ, আর ফার্সি হচ্ছে পার্সিয়ান, ইরানিয়ান যে ভাষা, এটা। হিন্দুয়ানি বলতে, যদি বললাম যদি অপশনে বাংলা না থাকে তাইলে হচ্ছে হিন্দুয়ানি আসবে না, হিন্দুর অক্ষর বলতে কি বোঝানো হয়েছে এটা আসবে। যদি অপশনে বাংলা না থাকে তাহলে হিন্দি দিবা, আর যদি হিন্দি বাংলা দুইটাই থাকে তাহলে বাংলা দিবা। পন্থা মানে পথ, তোষী মানে তুষ্ট হই, আপে মানে নিজের, সেটা বুঝিয়েছে। মারফত ভেদে যার নাহিক গমন কি, এটা বুঝিয়েছি মাইশা, অনেক অনেকক্ষণ ধরে বুঝিয়েছি। স্যার কারেন্টের জন্য ক্লাস করতে সমস্যা হচ্ছে আছে। মারফত একটু আগেও বুঝালাম, মরমী সাধনা বা আল্লাহকে পাবার যেই রাস্তা, সেই রাস্তায় হাঁটা। মনস্কামনা পূরণ মানে কি, মানে মনের ইচ্ছা পূরণ। আচ্ছা আমি আমার ভাষায় কবিতাটা আচ্ছা বলবো, হাবিলাস মানে প্রবল ইচ্ছা। আমি তো তাহলে অবাক হয়েছি, তোমরা কি ক্লাস করলা তাহলে? এই যে আমি জিনিসগুলো মাত্র পড়ালাম, আবার এখন একই জিনিস জিজ্ঞাসা করছো অনেকে। দীপান্বিতা আমি মাত্রই বললাম এটা, তুমি যেটা জিজ্ঞেস করলা। আচ্ছা আমি বলছি, পুরাটা আমার নিজের ভাষায় যদি আবার বলি, সেটা হলো সপ্তদশ শতকের ওই সময়টায় যখন নিজের ভাষা বাংলা ভাষাটা বাদ দিয়ে অন্য ভাষা, দাপ্তরিক কাজের জন্য কখনো ফার্সি, ধর্মীয় কাজের ক্ষেত্রে আরবি, সো এগুলোর প্রচলনটা এতটা বেশি ছিল যে নিজের ভাষাটাকে ছাপিয়ে যাচ্ছিল। অতটুকু পর্যন্ত না হয় মানা যেত, কিন্তু একটা শ্রেণী ছিল যারা বাংলাকে খুব কটাক্ষ করত, খুব তুচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করত, অন্যদিকে ওই ভাষাগুলোকে অনেক বড় ভাষা বলে অভিহিত করত। সেখানেই শুধু শেষ নয়, তারা কিছু খোড়া যুক্তি দিত। যেমন, যেহেতু স্রষ্টার ভাষা এবং আল্লাহ নবীর গুণবাচক কথাবার্তা লেখা হয়েছে আরবিতে, তাই আরবি ফার্সিতে, তাই সেটাই হচ্ছে ভালো ভাষা। এবং যেহেতু এটা একটা হিন্দুর অক্ষর, এটাকে ছোট করে বলতো আরে বাঙালের ভাষা, এরকম আর কি, হিন্দুর অক্ষর। তো এইভাবে ওই সময় বাংলা ভাষাটাকে ছোট করে দেখা হতো। এটার সঙ্গে কিন্তু আবার হিন্দু ধর্মের কোনো, মানে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নাই, সেটাকে আবার মানে অন্য কিছু বুঝো না কেউ। তো এই পুরো বিষয়টাই কবি উল্লেখ করেছেন, এবং কবি তার মনের যেই ভালোবাসা নিজের দেশের প্রতি, নিজের মাতৃভাষার প্রতি, সেটি তিনি ফুটিয়ে তুলেছেন। তার পাশাপাশি তিনি তার ক্ষোভ ঝেড়েছেন। তিনি তাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন, যারা এই বাংলায় থেকে বাংলায় জন্মগ্রহণ করে নিজের ভাষাকে ভালোবাসে না, বরং ঘৃণা করে। অন্যদিকে কবি বিশ্বাস করেন যে নিজের ভাষায় যদি কেউ ভালো মতো জানে, পড়ে এবং নিজের ভাষাটার দ্বারা জ্ঞানগুলো ছড়িয়ে দিতে পারে, তাহলে সেই জ্ঞান আহরণ করে অনেকেই নিজের জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। এটার উদাহরণ তিনি প্রথমেই দেন যে যারা অন্য ভাষার বই পড়ে অভ্যস্ত না বা বই পড়ার মতো যোগ্যতা রাখেন না, অতটা শিক্ষিত নয়, তারা তাদের মনের ইচ্ছা পুরো কবিকে বলেন যে তাদেরও ইচ্ছা হয়, তারাও পড়তে চায়, তারাও জানতে চায়। তাই কবি তাদের জন্য বাংলায় লেখা শুরু করেন বা তাদের মাতৃভাষায় লেখা শুরু করেন। তো এভাবেই পুরো কবিতাটা এগিয়ে আছে। কি আচ্ছা কি ও কি, হিত অতি মানে হচ্ছে অনেক ভালো। সিয়ামুল তুমি এটা গুগল করেই দেখো এটা কোথায় আছে। কি আর কি, ব্যাকরণগত এটার খুব বড় একটা ব্যাখ্যা আছে, অত দূরে যাব না, তোমাদের জন্য একটা সহজ ব্যাখ্যা দিই। একটা কিছু প্রশ্ন করে যদি উত্তর হ্যাঁ বা না পাও, তাহলে এটা ব্যবহার করবা এর হ্রস্বই, আর যদি অন্য কিছু পাও তাহলে এই দীর্ঘই ব্যবহার করবা। যেমন, তুমি কি যাবে, এটার উত্তর তো হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, এই কি হবে। তুমি কি খাবে, এটা দিয়ে দেওয়া যায়। তুমি কি ক্লাস করবে, দেওয়া যায় এটা দিয়ে। কিন্তু আমি যদি বললাম তোমার নাম কি, এটা তো তুমি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবে না, তখন কি হবে, তখন এইটা নিচেরটা। বা আমি বললাম যে তোমার বাবার নাম কি, এটা। বা তোমার প্রিয় বিষয় কি, এটা। এই হলো গিয়ে কি বাকি, উপর আর উপরের কোনো আলাদা করে কোনো পার্থক্য নেই, একটা সাধু একটা চলিত। নিরঞ্জন কি রাত, তুমি তো আমার মনে হয় না ক্লাস করেছো, তোমার প্রশ্নের ধারা দেখেই বোঝা যাচ্ছে ক্লাস করেছো। ক্লাস, তুমি যে ক্লাস করো নাই, একটু আমি এটা কবিতা পড়ানোর সময় অনেক ভালো মতো বুঝিয়েছি, এবং
নিরঞ্জন মানে কি আমি শব্দার্থ পড়ানোর সময় দেখিয়েছি। সবের গত কোথায় আছে? সবের গত শব্দটা ইসরাত জাহান একই জিনিস লিখছো, সবের গত কোথায়? সবের গত আছে। আপা মানে কি? আপা মানে কি? তুমি বলো আপা মানে কি? আপা মানে তো বোন। তুমি কি আপা দিয়ে কি আপে বোঝাচ্ছ কিনা আমি ঠিক শিওর না। আপে মানে কি এটা আমি বলেছি একটু আগে। সপ্তদশ শতকটা হচ্ছে 1601 থেকে 1700 সাল পর্যন্ত। কালজয়ী আদর্শ মানে কি? কালজয়ী আদর্শ বলতে কালজয়ী কি, আগে এটা আসো। কালজয়ী মানে হচ্ছে যেটা সময়কে অতিক্রম করে যায়। ধরো এমন একটা লেখা বা এমন একটা সৃষ্টি যেটা হয়তো 500 বছর আগে লেখা হয়েছিল, এখনো প্রাসঙ্গিক, যেমন ধরো শেক্সপিয়ারের লেখা, কালজয়ী এগুলো। আবার আদর্শ বলতে কি? আদর্শ তো একটা ফিলোসফি, যে ধরো আমি কার আদর্শে বিশ্বাসী, ধরলাম আমি রসুলের আদর্শে বিশ্বাসী, ওনার আদর্শ, এখন এটা একটা আদর্শ। এখন ধরলাম যে কেউ মার্ক্সবাদে বিশ্বাসী, কেউ মাওবাদে বিশ্বাসী। কবিতাকে মুখস্থ করতে হবে, করলে ভালো। সে সবের গণ, এই লাইন সে সবের গণ মানে হচ্ছে বোঝানো হয়েছে যে হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ মানে হচ্ছে যে বাংলা ভাষার প্রতি ঘৃণা পোষণ করে তারা সবাই। তুমি এইভাবে অক্ষরে অক্ষরে যদি লাইন দিতে যাও, লাইন দিয়ে তুমি এইভাবে বুঝবা না, কারণ এখনকার বাংলা যেভাবে লেখা হয় আর ওই সময়ের বাংলা এইভাবে লেখা হইতো না। এখন তো এইভাবে লেখা হয় না। শিকড়হীন পরগাছা স্বভাবের লোক মানে হচ্ছে যার নিজের কোনো ব্যক্তিত্ব নাই, যার নিজের কোনো আদর্শ নাই। সে আজকে এর কাছ থেকে আদর্শ ধার নেয়, কালকে ওর কাছ থেকে নেয়, পরশুদিন আরেকজনের কাছ থেকে নেয়। স্তুতি মানে হচ্ছে প্রশংসা। আচ্ছা, পোল কোয়েশ্চেন গুলো নিয়ে একটু কথা বলি আমি। অল্প কয়েকটা পোল কোয়েশ্চেন, এগুলো আমি নিজে এখানে তোমাদেরকে দেখাই দিব, এগুলো আলাদা করে আমি পোল হিসেবে দিব না। কারা হিন্দুর অক্ষরকে বঙ্গবাণী কবিতায় হিংসে করে? সেটা হলো যারা মারফতে জ্ঞানহীনরা। তার কারণ কি? একটা লাইন আছে কিন্তু এমন, যে মারফত ভেদে যার নাহিক গমন, মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। আর বঙ্গবাণী কবিতাটা রচিত হয়েছে সপ্তদশ শতক বলতে কোন শতকটাকে বোঝানো হয়? 1601 থেকে 1700। এটা অনেকটা তুমি দেখবা যেভাবে বোলিং করা হয়, বোলিং এর সময় আমরা কিভাবে লিখি, যখন 3.4 থাকে তখন আমরা কি বলি? আমরা কি বলি 3 ওভার, আমরা কি বলি? আমরা বলি 4 ওভার রানিং। এরকম যখন 1600 পর্যন্ত ঠিক আছে, যখনই 1601-এ চলে যায় তখনই শুরু হয় কি? তখন হচ্ছে সপ্তদশ শতক রানিং। এমন 1700 পর্যন্ত ঠিক আছে, যখনই 1701-এ যাবে তখন হবে অষ্টদশ শতাব্দী রানিং। এরকম। তো এইভাবে হচ্ছে আমরা এক একটা শতাব্দীকে হিসাব করে থাকি, যে কত শতকে বঙ্গবাণী কবিতাটি রচিত? সপ্তদশ। সপ্তদশ মানে কত? 1601 থেকে 1700 সাল। আশা করি বুঝতে পারলা। কবির কোন কাব্যগ্রন্থ থেকে কবিতা নিয়েছে? এটা অনেকবার অলরেডি আমি ক্লাসের মাঝখানে বলছি, এটা নিয়ে আর কিছু না বলি। নূরনামা থেকে এটা নেওয়া হয়েছে। কবি আব্দুল হাকিম মৃত্যুবরণ করেন কত সালে? তিনি মৃত্যুবরণ করেন 1690 সালে। 1620-এ তিনি জন্মেছিলেন সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। বঙ্গবাণী কবিতায় নরগণ বলতে কি বোঝানো হয়েছে? নরগণ বলতে বোঝানো হয়েছে মানুষজনকে। এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখি আর কারো কোনো প্রশ্ন আছে নাকি। কবি আব্দুল হাতিম অনেক শত সময় বাংলাদেশ নামে কোনো দেশই ছিল না, তাহলে কিভাবে বাংলা? আচ্ছা, ওই যে বললাম যে বাংলা ভাষায় যারা কথা বলতো তারা যে জনপদে থাকতো, ওই হিসাবে আর কি বাংলাদেশ এই কথাগুলো আসতো আর কি। বাংলাদেশের জন্ম না হলে কি হয়েছে, বাংলা ভাষা তো আর অনেক আগে থেকেই ছিল। অনুপম ব্যক্তিত্ব, যে বললাম যে খুব মানে স্ট্রং পার্সোনালিটি, এভাবে বলতে পারো। আমি গাইডের একটা এমসিকিউ বুঝতে পারছি না, গ্রুপে পোস্ট দিও, ইনশাল্লাহ সলভ করে দিব আমরা। চট্টগ্রামের ভাষার সঙ্গে মিল পাচ্ছ? উনি তো সন্দ্বীপে ছিলেন, মিল তো পাওয়াই স্বাভাবিক। কবিতাটি গল্পের মতো করে একবার বলেন। কবিতাটি বেশ কয়েকবার বলা হয়েছে, আমার মনে হয় যে আপাতত আর আলাদা করে আর বোঝানোর প্রয়োজন নেই। আর এরপরে যদি না বুঝি তাহলে আসলে আমাদের পড়াশোনার স্ট্যান্ডার্ড কেমন হচ্ছে সেটা নিয়ে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত। বোধগম্য মানে কি? জিনিসটা বোঝা যাচ্ছে আর কি আমার। ধন্যবাদ যে আমি কবিতা পড়ানোর পর তোমার কাছে সহজ লাগছে। 1201-এর আগের সময়ের নাম হচ্ছে প্রাচীন যুগ। 1201 থেকে 1800 সাল হচ্ছে মধ্যযুগ। 1201-এর আগের যে সময়কালটা ওটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে আমরা একটাই নিদর্শন পাই, সেটা হচ্ছে চর্যাপদ। এরপরের যতগুলো আছে সেগুলো আমরা 1201-এর পরে পাই। বঙ্গে বসতি মানে বঙ্গে বাসা, মানে বাংলায় তার বাসা। তোষী আমি সর্বজন মানে সবাইকে আমি খুশি করি।
বাংলা ভাষার জন্ম কত সালে, এক্সাক্ট সালটা তো এইভাবে আসলে পাওয়া যাবে না, একটা ভাষার জন্ম কত সালে। প্রাইভেট গ্রুপে পোস্ট করলে উত্তর অবশ্যই পাওয়া যায় যদি মুবাশশির প্রাসঙ্গিক প্রশ্ন হয়। ফালতু প্রশ্ন যদি অনেকে করে দেখা যায়, আমি বলছি না তুমি ফালতু প্রশ্ন করো, অনেকে হচ্ছে জাস্ট প্রশ্ন করে শুধু দৃষ্টি আকর্ষণের জন্য, সো সেক্ষেত্রে উত্তর কেউ না পাইতে পারে, বাট এলস উত্তর দেওয়া হয়। ইনথিউজিয়াজম মানে হচ্ছে অনেক উৎসাহ, উদ্দীপনা, এমন। প্র্যাকটিস বই পেয়ে যাবে ইনশাল্লাহ। আমি মাঝখানে বেশ অসুস্থ ছিলাম, তাই বেশ কয়েকটা প্র্যাকটিস বুক পেন্ডিং এ রয়েছে, কারণ ওগুলো আমি দেখে দিই তো। শব্দ দশ মানে এই নামে যে আনাস কোনো বাংলা ভাষায় শব্দ আছে এটা আমি জানি না, সো আমি এটা তাই উত্তরটাও দিতে পারছি না। হুম, ঠিক আছে। যারা ফেসবুক গ্রুপে অনেকে বলেছো অ্যাড নাই, ফেসবুক গ্রুপে অ্যাড না থাকলে তোমরা সেটা একটু কাইন্ডলি 16780 কল দিবা, তোমাদেরকে অ্যাড করে নিবে। তোমাদের প্রতি অনেক শুভকামনা থাকলো, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শিখবো জিতবো গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও, কারণ ভালো বিষয়ের অনুরণনটা অনেক বেশি। নেতিবাচকতায় ঘেরা আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যম, তার মধ্যে যদি ভালো ভালো কথা বা ভালো ভালো শব্দ আমরা দেখতে পাই, সেটা একটু হলেও আমাদের মধ্যে ভালো অনুভূতি জাগায়। সকল খারাপকে আমরা ভালোর দ্বারা প্রতিস্থাপন করি। অনেক শুভকামনা থাকলো সবার জন্য। যে কোনো প্রশ্ন আজকের ক্লাসটা সম্পর্কিত থাকলে গ্রুপে করে দিও, আমি কিংবা বাংলা ডিপার্টমেন্টের অন্য যে কেউ তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।